এই হ্যাঁ গো, তুমি কি খাবে? দাও না, যা হয়েছে একটা কিছু দাও না। আর তুমি অবস্থা কেন দৌড়ি করছো বলো তো? আমি বাইরে না হয় কিছু একটা খেয়ে নিতে পারতাম। ধুর, কিচ্ছু হবে না, রেডি আছে সব, আসছি, দাঁড়াও। সৌমি তাড়াতাড়ি। আসছি আসছি, একটু সময় দাও বাবা। এই নাও, খাবার এনেছি। কি করছো, খাবে তো? এ নাও। ধরো ধরো। কি করছো বলো তো? সে সকাল থেকে বসে বসে কি সব কাগজ ঘাটাঘাটি করছো? কি গো? ও বাবা, আর ভালো লাগে না। এ নাও। নাও। আরে আর খাবো না, দেরি হচ্ছে। সৌমি টাওয়েলটা। দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি। চলো চলো, লাগবে না। আরে এই ব্যাগটা তো নিয়ে যাও। কি গো? এই নাও, মেন জিনিসই ভুলে যাও, আর কি বলবো। শুধু প্রার্থনা করছি আজকের ইন্টারভিউটা যদি ক্র্যাক করে যাই না, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব তো ঠিক হবেই, আমরা আবার সব সুন্দর করে সাজাবো, ততদিনে বাবুও চলে আসবে। একদম। সাবধানে থাকবে, ঠিক আছে? যদি কিছু হয় আমায় ফোন করো, ঠিক আছে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সাবধানে যেও। বললে না তো কেমন হলো আজকের ইন্টারভিউ? হই আর কি, মোটামুটি। তুমি বড্ড টেনশন করো। টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। বাবু তো আসছেই, সব ঠিক করে দেবে, বুঝলে? বুঝলাম। চলো, আজকে অনেক খাটাখাটি হয়ে গেছে, শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়ো। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। হ্যালো দাদা, একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে দাদা। হ্যালো, অ্যাম্বুলেন্স দাদা। হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স লাগবে শিগগিরই। সন্তোষপুর পাঠান। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, আসছে, এক্ষুনি আসছে, এক্ষুনি আসছে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, 2 মিনিট দাঁড়াও। আমি এক্ষুনি আসছি, 2 মিনিট দাঁড়াও। তাড়াতাড়ি। কষ্ট হচ্ছে, পড়ো না।
এই তো চলে এসছি আস্তে বাস বাস চলে এসছি এই তো পারছি না। উফ, ডক্টর একটু দাঁড়ান। স্যার কি কন্ডিশন আমার ওয়াইফের? ওয়েল শি ইজ কোয়াইট স্টেবল নাও, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। স্যার একটু দেখা করতে পারবো প্লিজ? না না, এখন তো আনকনশিয়াস আছেন, আপনি বরং বাড়ি থেকে ঘুরে আসুন না। একটু একবার যদি দেখা করতে পারতাম। না না, আপনি আপনি বাড়ি থেকে ঘুরে আসতে পারেন, অবশ্যই যান, ঘুরে আসুন। থ্যাংক ইউ ডক্টর। এই কি গো হুম শুনছো? হুম আমাদের বাচ্চাটাকে দেখলে? বাচ্চা কিসব বলছো তুমি? হিরো হলে তো দেখবোই রে আমরা। তুমি কি পাগল নাকি? আর কি মারছো ওর সাথে? ও তো এসেছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত দেরি হলো কেন? যা গিয়ে দেখে এসো। সত্যি? বাহ। ওই তো নাচ চলে এসছে। সিস্টার আমার বাচ্চা কোথায় রেখেছেন? একটু দেখা করান না প্লিজ। দেখুন, আপনাকে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে কিন্তু আপনাকে পাওয়া যায়নি। ওনার অপারেশনটা করা হয়েছে আর তাছাড়া ওনার বাচ্চাটা পেটেই মারা গেছে। কি? না না না, আমি দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। কি সব বলছেন আপনারা? ইয়ার কি পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কখন যোগাযোগ করছেন আপনি আমাকে? যান যান, আপনার ডক্টরকে ডেকে নিয়ে আসুন। ওরা মিথ্যে কথা বলছে। তুমি শান্ত হও সৌমি, ওরা মিথ্যে কথা বলছে। তুমি শান্ত হও, তুমি কিছু তুমি শান্ত হও সৌমি। আমি আছি তো, কথা বলছি, আমি কথা বলছি। তুমি শান্ত হও সৌমি, কথা বলছি। কি ব্যাপার আপনার? আপনারা আমায় বললেন বাড়িতে ঘুরে আসতে, আমি ঘুরে আসলাম। এখন সে ঘটনা যে ঘটছে, সিস্টারগুলো আজে বাজে বকছে। শান্ত, আপনি 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 একটু শান্ত হন।
মাথা ঠান্ডা রাখুন। দেখুন আপনার স্ত্রীর কন্ডিশন খুব খারাপ ছিল, না, না, এসব আর শুনতে চাই না। যা হয়ে গেছে সেটাকে আর কিছু করা যাবে না। মিথ্যে কথা বলছে। রাখি মারছে নাকি আপনারা? হ্যাঁ, কোনো দায়িত্ববোধ নেই আপনাদের? আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আপনি যান, আমার ডক্টরকে ডেকে নিয়ে আসুন। দেখুন একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন। আমাদের সিনিয়র ডক্টর এই মুহূর্তে হসপিটালে নেই, আর যা হয়েছে সেটা মেনে নিতে পারলে আপনার জন্যই ভালো, না হলে আমাদের আর কিচ্ছু করার নেই। কিছু হয়নি, তুমি শান্ত হও সৌমি, তুমি শান্ত হও। আমার বাবু আছে, আমি দেখেছি। বিশ্বাস করো, ওরা মিথ্যে কথা বলছে, তুমি কিছু বলো না। রিকি বাবু দেখুন, আমার মনে হয় আপনার বউকে আমরা আর এখানে রাখতে পারবো না। ওনার মানসিক অবস্থা ভালো নেই। আপনি প্লিজ ওনাকে বাড়ি নিয়ে যান, এবং ওনার কাউন্সিলিং এর প্রয়োজন আছে। প্লিজ আপনি প্লিজ আসুন, কিছু ফর্মালিটিস বাকি আছে। তুই শান্ত হও। আমি আছি সৌমি, আমি আছি। সৌমি, সৌমি, তুই শান্ত হও। আমি আছি সৌমি। আস্তে, সৌমি, 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 কি হলো? সৌমি, কি হলো? সৌমি, সৌমি, কি হয়েছে? সৌমি, ডাক্তার! সৌমি, এটা দেখুন ডাক্তার। সৌমি, She is no more. তোমরা রিপোর্টগুলো নিয়ে ভেতরে এসো, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না। তুমি যে ডুবেছো অন্ধকারে, আলোর নেশায় মত্ত হয়ে হেসে ওঠে যত রক্ত লোলুপ, ভেঙে পড়ে সংসার। তোমার আগুনে পুড়ছে দেহ, লাশের ভিড়েতে নিজেকে হারাই, তোমার খুশিতে মেতে থাকা মন আজ ধুধু প্রান্তর। পোড়া দেওয়ালের ধুলো পড়া ছবি, সাদা কালো স্মৃতি বাধা পড়ে তাতে, ফেলে আসা যত খুশি ভরা দিন ক্ষত হয়ে বুকে বেঁধে। পোড়া দেওয়ালে ধুলো পড়া ছবি, সাদা কালো স্মৃতি বাধা পড়ে তাতে, ফেলে আসা যত খুশি ভরা দিন কত হয়ে বুকে বেঁধে। মনের
গুলিকাণ্ডের পর কলকাতা শহরে নতুন এক রহস্যময় তথ্য উঠে আসছে আমাদের কানে। বাগবাজার, শোভাবাজার, কুমারটুলি এবং বেলগড়িয়া 4 জায়গায় পরপর 3 দিন অন্তরে 4-4টে খুন। সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে। খুনগুলোর পেছনে কারা আছে আর কেনই বা করছে? প্রশাসন তাহলে কি ফেলিয়ার? মিডিয়ার কাছে তারা উত্তর দিতে নারাজ। সাধারণ মানুষ কি নিজেদের মতো বাঁচতে পারবে না? তাহলে সাধারণ মানুষ আতঙ্কে বাঁচবে? কি যে হবে, আমার এই চাকরিটা আদেও থাকবে কিনা সন্দেহ হচ্ছে, জানিস তো। কেন রে, কি হলো? আরে অনেক প্রেশার। একদিক থেকে পলিটিক্যাল নিউজ করতে হচ্ছে বসের চাপে, আবার অন্য দিক থেকে থ্রেট খেতে হচ্ছে নেতাদের থেকে। তোর কি মনে হয়, সামনেই তো ভোট? কিছুই বুঝে উঠতে পারছি না। এবার তো মনে হচ্ছে আগের বার যতটুকু পেয়েছিল এবার সেটাও পাবে না। আচ্ছা, আমার একটা কথা বলতো, তোর কাছে গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে? আমাদের দেশে আবার গণতন্ত্র আছে নাকি? ওই তো একটা ব্যালট বক্স, আর রাতে বেড সুইচ টেপার মতন একটা বোতাম টেপো। এখানে কি আর মন খুলে কথা বলা যায় নাকি? কিছু বলতে গেলে পাড়ার গুন্ডা, মানে ওই দালাল আর কি, তাদের পারমিশন নাও, আর যদি কিছু এদিক ওদিক বলে ফেলো তাহলে মার খাও। হ্যাঁ, এখানে তো যে কসাই কসাই সেও মন্ত্রী, আবার যে মাস্টার্স পাস সেও মন্ত্রী। ওটা চাপের বিষয় নয়। এই প্রকাশ, এই ওটা কি? কি হয়েছে এটা? প্রকাশ, প্রকাশ, পুলিশকে একটা ফোন কর। ইন্সপেক্টর দীপ্তপাল বলছি। স্যার, খুব বাজে অবস্থা। এটাই তো কলকাতা খুনিদের ঐতিহ্য রোহিত। কত ব্রুটালি মার্ডার করা হয়েছে একটা মেয়েকে এইভাবে, কি করে? সবে তো জয়েন করেছে, এখনই এই অবস্থা। আচ্ছা বলো তো, মেয়েটা কি করতো? খবর নিয়েছো কোনো? জাস্ট নর্মাল চাকরি করতো, রাতে বাড়ি ফিরছিল, তখন এই ঘটনা ঘটে। একটা কাজ করো। হ্যাঁ স্যার, বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে স্যার। আর যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা নিয়ে আমায় জানাও। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। রক্তিম, বডিটাকে পোস্টমর্টমে পাঠাও এখনই। এসিপি স্যার আসছেন। অফিসার, অফিসার, কিছু বুঝতে পারলে? সবে তো এলাম স্যার, বডিটার এখনো পোস্টমর্টমও হয়নি। স্যার, এটা বাংলা সিনেমার পাতি থ্রিলারের প্লট নয় স্যার,
যে বডি দেখে পরের খুন অথবা খুনিকে আমি প্রেডিক্ট করে নেব। স্যার একটু সময় দিন স্যার। সময় ঠিক আছে। এই সময় শব্দটা কতটা খারাপ জানো? কখন যে কি হয়ে যাবে কেউ জানতে পারে না। এটা নিয়ে 4 নম্বর মার্ডার। আমার এখানে আসার কোনো কথাই নেই, তবুও চলি। স্যার স্যার খুনগুলো কেন হচ্ছে বলুন তো? শোনো রোহিত, কত মানুষ আমাদের দেশে প্রত্যেক দিন মারা যাচ্ছে তার খবর রাখো। রেল লাইনে বডি কাটা পড়ছে, মাথার ঘিলু পড়ে আছে। আমি এগুলো না শুনে শুনে অভ্যস্ত। মাটির সোদা গন্ধ, বাগবাজারে পেচ্ছাপখানার পেচ্ছাপের গন্ধ কখনো শুকেছ? না, তোমরা শুকোনি। চলো যাওয়া যাক। ঠিক আছে। May I come in, sir? Yes, come in. বসো। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার। 3 দিন হয়ে গেল, কিছু পাওয়া গেল না। সময় চেয়েছিল, আরো চ। মানুষ মরবে আর আমরা চুরি করে বসে থাকবো। তোমরা এই কেসটা কতদিন কাটাচ্ছ বলো তো? না স্যার, পোস্টমর্টমের রিপোর্টে এসছে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে। ঘটনাটা ঘটেছে কাল রাত 9টা নাগাদ। আগেরগুলোর মতোই স্যার, একদমই সেম। বাট আমরা অনেক চেষ্টা করেছি স্যার, সমস্ত ফাইলে সমস্ত রেকর্ড বের করেছি, কিন্তু তেমন কিছু তো পাচ্ছি না স্যার। আহা, তাহলে তুমি সাজেস্ট করো কি করব? আচ্ছা, তোমাকে সরিয়ে দিই? না স্যার, আমরা সলভ করে ফেলবো স্যার। একটু ধৈর্য ধরুন স্যার, আপনি অযথা উত্তেজিত হবেন না স্যার। সরি স্যার। হ্যালো, কি বলছেন? কি ঠিক আছে, আপনারা ওখানেই দাঁড়ান, কোথাও যাবেন না। আসছি, আমরা এক্ষুনি আসছি স্যার। আবার একটা স্যার। যাও, বসে আছে কেন? ইয়েস স্যার। এটা নিয়ে 5 নম্বর। এসো। ইয়েস স্যার। একটা না একটা কিছু ক্লু তো থাকবেই। বাই দ্য ওয়ে, সিসিটিভির ফুটেজগুলো নিতে বলেছিলাম, নিয়েছিলে? হ্যাঁ স্যার, সবকটাই খারাপ। ধুস, কলকাতা মানে কি লন্ডন হবে? সবকটা কেসই আমাদের ডিপার্টমেন্টে, আমাদেরই এরিয়া। কিছু তো একটা ব্যাপার আছে। এই কেসটা ওর হাতে থাকবে না। চলো, যা হওয়ার হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমরা এখানেই থাকবে, এখান থেকে কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে, আমরা আসছি এখন। চলো রোহিত, যাওয়া যাক। ঠিক আছে, চলো স্যার।
তোমরা ডিপার্টমেন্ট থেকে আসতে পারো। কেন স্যার? বড় বড় বাতিলা ছাড়া আর কিছু করতে পারো? আমার তো মনে হচ্ছে ওর হেল্প নিতে হবে। যখনই ডিপার্টমেন্টের গায়ে ওই জন্মায়, ঠিক তখন ওকে লাগে আমার। যাও, আমি সব সামনে নেব, তোমরা আসতে পারো। স্যার, আমি যাব না। আমি শুনেছি উনি আপনার পার্সোনালি খুব ভালো বন্ধু হন। আসলে ওনার সাথে দেখা করার আমার বহুদিনের ইচ্ছে। ওনার সম্পর্কে আমি অনেক কথা শুনেছি। আসলে উনি এই ডিটেকটিভ ডিপার্টমেন্টেরই তো লোক ছিলেন, নিজের স্ব ইচ্ছায় চাকরি ছেড়ে নেন। তা উনি নাকি ঘুষের তকমা আর পা চাটা মানুষের সাথে থাকতে পছন্দ করেন না শুনেছি। স্যার, একটা কথা বলতে পারি? বলো স্যার। মাফিয়া মিডিয়ার পা চাটতে চাটতে আজ আমাদের চরিত্রগুলো কেমন যেন বদলে যাচ্ছে, তাই না স্যার? স্যার, খবরগুলো যেন পচে যাচ্ছে, আবার কবরের তলায় তলিয়ে যাচ্ছে। সবাই সবার পেছনে ছুরি মেরে পালাচ্ছে। শুনেছি সে সবার সাথে লড়ে যাচ্ছে, নিঃশব্দে, নিভৃতে। টিনের চালে কাকড় পড়ছে, আবার সমুদ্রের বালিতে কাঁকড়া চলছে। আমিও অল্প অল্প শুনেছি তার ব্যাপারে। মনে হচ্ছে আপনারা তার কথাই বলছেন, তাই না স্যার? একটা কেস তো সলভ করতে পারো না, কিন্তু অন্যের হাড়ের গল্প খুব জানো। যাই হোক, এটা খুব কনফিডেন্সিয়াল, বাইরে লিক না হয়। আসতে পারো তোমরা? হ্যাঁ স্যার, আমি জানি তো এইসব বড় বড় কেস সাধারণত ওনার কাছেই পাঠানো হয়। আচ্ছা, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে না, অনন্ত বলে? হ্যাঁ। শোনো, এই চিঠিটা ওনার হাতে দিও, আর বলবে যে জয়দেব দেবনাথ দিয়েছে। ইয়েস স্যার। আজ তাহলে আমরা উঠি। স্যার, ঘুমন্তপুরীর ঘুমন্ত দেশে রাজা আজও ঘুমাচ্ছে। কত নেক্রোপলিস পড়ে যাচ্ছে রাতের অন্ধকারে, তবুও তুমি শুনতে পাও না। কত কত রাতে অ্যান্টি ক্লাইম্যাক্সের চাপে দল বদল হচ্ছে, নারীরা শোকে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু আমরা ঘরে বসে দাঁত কেলাচ্ছি। আমি ধর্ম নিয়ে রাজনীতি করছি। যাই হোক, এসব তো অনেক হলো। ওই যে যিনি পা দোলাচ্ছেন, তার সাথে তো আপনাদের নিশ্চয়ই পরিচয় আছে। তিনি হলেন সমাজ মিত্র, আমি অনন্ত বসু। এই অনন্ত, জল চলে গেছে ভাই। জল চলে গেছে, আমি কি করব? মানে পাম্পটা চালা গিয়ে? আরে পাম্প তো চালিয়েছিলাম টাইমলি। আরে তো জলের কি হবে? ও এখন কিছু করা যাবে বলে মনে হচ্ছে না। ওই 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 আবার যখন ওই 4টের সময় জল আসবে তখন। চাপ বাবা, ভাল লাগে না। বাড়িটা চেঞ্জ করবো, বুঝলি? করো। জল চলে যায় মাঝে মাঝে। আবার কি এলো? দাঁড়া দেখছি। তোর কেউ এলো নাকি? আদো দেখ, তোর গার্লফ্রেন্ড এসছে বোধ হয়। খালি সার খালি বাবু। আসতে পারি? আরে আসুন। ভালো আছেন? হ্যাঁ। রাস্তা ভুল করে এই এলাম একটু আপনাদের বিরক্ত করতে। আচ্ছা আসুন আসুন আসুন। হাতে আপনার কি গন্ধমাদন পর্বত? আর বলবেন না, অবস্থা খুবই খারাপ।
যা তা অবস্থা চারিদিকে। হ্যাঁ যা বলেছে। এলো রে, দেখো দেখো, দেখে যাও একবার এসে। কে? আরে পুলিশ যে বাড়িতে, কি বাবা ভুল করে অ্যারেস্ট করবে নাকি? কি যে বলেন স্যার, স্যার এইভাবে লজ্জা দেবেন আমাদের? আচ্ছা, আপনাদের আবার লজ্জা শরম আছে নাকি? যাই হোক, ডিপার্টমেন্ট কি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে? স্যার ওই কেসটা স্যার, চারিদিকে স্যার যা অবস্থা, মিডিয়া আমাদের ঘাম ঝরিয়ে দিচ্ছে, প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে স্যার। তা আমাদের কি করণীয়? স্যার এই কেসটা আপনাদের নিতেই হবে স্যার, আপনি ছাড়া এই কেস আর কেউ সলভ করতে পারবে না স্যার। সেই আবার তেল দিচ্ছেন তো? তেলের দাম বাজারে হু করে বাড়ছে, আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। তেল নয়, এটা ধ্রুব সত্য স্যার, আপনি ছাড়া এই কেস সলভ করার সাধ্য আর কারণই। কেসের ডিটেল এনেছেন? সমস্ত ডিটেলস আছে স্যার, পুরো কেস হিস্ট্রি এর মধ্যে আছে। তাই এই নিন অনন্তবাবু, আর এসিপি স্যার আপনাকে এই লেটারটা পাঠালো ফরমালি। তাই? তা এসিপি স্যারকে কিন্তু দুটো শর্ত মানতে হবে। বলুন। আমরা আর ফ্রিতে কাজ করব না, পারিশ্রমিক চাই, অনন্ত বলে দিয়েছে। ফ্রিতে করা যাবে না। ডেফিনেটলি স্যার, এটা নিয়ে আপনাদের ভাবতেই হবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমরা কোনো ইন্টারফারেন্স চাই না, আমাদের পুরো ফ্রিডম চাই, কেননা সমাজমিত্র একম অদ্বিতীয়ম। সে আর বলতে স্যার, কেউ ইন্টারফেয়ার করবে না, পুরো কেসটা আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন। ভেরি গুড, তাহলে আপনি এবার আসুন। নিশ্চয়ই স্যার, ডিপার্টমেন্টে নিশ্চয়ই কাজ আছে। একদম। তাহলে আসুন আপনি। আজ আসছি। চলি অনন্তবাবু। আপনার লাইটার? আরে আপনার তো সব দিকে চোখ। আসি তাহলে। আসুন। কিছু বলছো না তুমি? তোকে তো গতকালই বললাম, 5টা খুন হয়েছে, প্রত্যেকটাই 3 দিন পর পর। তার মানেটা কি? পরপর খুন, সিরিয়াল কিলিং? পরপর মার্ডার হলেই যে সিরিয়াল কিলিং হবে তার তো কোনো যুক্তি নেই। সিরিয়াল কিলিং মানেই একজন খুনি একটার পর একটা ভিকটিমকে টার্গেট করছে, শুধু একটা উদ্দেশ্য নিয়ে। ও হ্যাঁ, আমি দেখলাম, ফটোগ্রাফগুলো দেখলাম, ভীষণ ব্রুটালি মারা হয়েছে। সাইকোটিক হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে হয়তো ওর উদ্দেশ্য অন্য কাউকে খুন করা, সে 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 তাকে তাকে আসলে থ্রেট করতে চাইছে বলে কন্টিনিউয়াসলি কতগুলো মার্ডার করে যাচ্ছে? সম্ভাবনা সাময়িক, কেননা থ্রেট করতে হলে তো কোনো ইন্ডিকেশন দেবে, কাউকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। করেছে কি? ওকে, পাঁচটা মার্ডার, খুনগুলো খুব সাধারণভাবে একজনকে রেপ করা হয়, একজনকে মার্ডার। আমাদের দেশে প্রতি মিনিটে প্রায় 8টা করে এরকম কেস ঘটে চলেছে। আসলেও একটা ব্যাটিং পিচ তৈরি করেছে যাতে স্ট্রাইক রেটটা হাই রাখতে পারে। আজ তো বৈশাখীর জন্মদিন। ও মনে পড়েছে, আমার মাচ সেপারেটেড ওয়াইফের জন্মদিন।
ইউ, থ্যাংক ইউ। চলো বলি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বৈশাখী, হ্যাপি বার্থডে। এবার যে যা নিজের মতো খেয়ে নাও। এ নাও। মোমবাতিটা জ্বালানি না কেন? দরকার নেই মোমবাতি জ্বালানো। বয়সটা তো বেড়ে গেছে। বয়স তো হয়েছেই। ওয়াইনটা যখন দিলি তারা আরেকটু দাও। ঢাললে পারতিস। কি ঢাললে তুমি? না অনন্ত। না আমার হেভি কন্ট্রোল আছে, তুই নিজেকে সামলে বল। আমার আর চাই না। আমি আর সেই আগের সময়টা নেই। আমি যা করি মেপে করি। ব্যাস ব্যাস, আরে এত কেক আমাদের এখানে থাকার কোনো অর্থ হয় না। সো চিয়ার্স। সো ইউ গাইজ এনজয়। চলো। ওকে, ইউ গাইজ অলসো এনজয়। চিয়ার্স। তোমার কথা তো মানে পড়ে আমার মাঝে মাঝে। হঠাৎ তোমাকে সামনে দেখে তো একটা রিয়াকশন তো মানে হওয়া স্বাভাবিক। যাক বাবা, তাহলে আমি এখনো মনে আছি তোমায়। তোমরা যে নতুন কেসটা পেয়েছো সেটা নিয়ে কিছু এগোলো? সমাজা যখন আছে তখন ধরে নেওয়া যে কেসটা প্রায় সলভড। সমাজদা আজ বেশ খুশি বলো? সারাদিন তো এই কাগজ আর গোয়েন্দাগিরি। আজ প্রায় 17 বছর হয়ে গেল আমরা সোসাইটির জন্য লড়াই করে যাচ্ছি। আচ্ছা, সমাজদা এর আগে কি করতো? বোঝার চেষ্টা করছি তুমি কি বলতে চাইছো সেটা। বিয়ে তো একবারই হয়, সম্মান আমার অন্তত একবারই হয়েছে। আর কি, আমরা তো আর ওই বাজারের পণ্য নয়, আলু পটলের মতো। একজনকে ভালোবেসেছি, আরেকজনকেই ভালোবেসে যাব। আর তোমার মুখে এসব মানায় না। একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, যে সমাজদা বৈশাখী দিকে প্রচন্ড ভালোবাসে, যেমন আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তা সত্ত্বেও যে কেন ডিভোর্সটা করছে না সেটা আমি বুঝতে পারছি না। আমি জানি যে তর্কে বিতর্কে একটা সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়, সেটা একটা হাই দেয়। কিন্তু আমি অনেকদিন বাদে সমাজটাকে দেখলাম, খুব ভালো লাগলো। এই লোকটা সবার জন্য ভাবে, মানুষের কথা ভাবে, সবার ভালো করার চেষ্টা করে, কিন্তু নিজের সংসারটাই টিকিয়ে রাখতে পারলো না। কতদিন আর একে অপরকে শুধু ব্লেম করবো? হ্যালো স্যার, সিসিটিভি ফুটেজগুলো আপনাকে স্যার হোয়াটসঅ্যাপ করেছি, একবার চেক করে নিন স্যার। থ্যাংক ইউ স্যার। কার মেসেজ এত মন দিয়ে পড়ছো? দুটো সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিয়েছে। দেখো, গলির মধ্যে দুটো মার্ডার হয়েছে, কিন্তু গলির ভেতরে যেহেতু সিসিটিভি নেই, এই দিক থেকে মেন রোডের দিক থেকে সাউথের দিকে এই গলিতে, সাউথের এই গলিতে মার্ডারটা হয়েছে। ছবিটা ধূসর। খারাপ। চল ওই স্পটে যাই। অ্যাড্রেস বার করা যাবে, স্পটে গিয়ে। আচ্ছা, তোমার সাথে আমার তোমরা ডিনার করে নিও ভালো করে। চলো অন্ত। ভীষণ ডিটেলে মার্ডার করেছে, কোনো ধর মানে ফেরেক জাতীয় কিছু দিয়ে হাতটা ছিঁড়েছে। দেখছি ছুরি দিয়ে গলাটা ফেলা করেছে। হ্যাঁ, প্রি প্ল্যান মনে হচ্ছে রে। কেন দেখ, তুই সময় নিয়ে খুনটা করেছে, ঠিক যেন জানতো ঠিক কখন মরবে। সন্দেহ যেন কাউকে লক্ষ্য করেছে? না স্যার, এনার ভাই পাশের ফ্ল্যাটেই থাকে। সকালে ব্রেকফাস্ট দিতে আসলো, দিয়ে আমায় জানায়। ঠিক আছে, আপনি মিস্টার অনন্ত, আমি আপনার সাথে দেখা করতে চাই।
আপনি একটা কাজ করুন, পোস্টমর্টম রিপোর্টটা এলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে স্যার। তোকে চিনি মনে হচ্ছে। হ্যালো স্যার, সমাজ বলছি। আপনি একটা প্রেস কনফারেন্স অফিস করতে পারবেন? Ladies and gentlemen, I just want to inform you that আমাদের ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে এই কেসটিতে সমাজবাবু আর অনন্তবাবু পুলিশকে সহযোগিতা করবেন, আর এর জন্য ওরা কোনো সরকারি তকমা নেবেন। আমরা শুনলাম আপনাকে কেউ থ্রেট করছে অনন্তবাবু। আপনার নাম কি? সুতান মাইতি। যাক, সেটা বড় কথা নয়, আমরা অনেকদিন বাদে একসাথে কাজ করছি, মুখোমুখি হচ্ছে, সেটাই বড় কথা। দেখুন, 6 জন নিরীহ মহিলা যারা মারা গেল এবং একজন ছেলে মারা গেল, যে কোনো সাথে বাজে ছিল না, এখনো কি আপনারা চুপ করে থাকবেন? আপনাদের প্রবলেমটা কি জানেন? আপনাদের তো সত্য বা তথ্য জাতীয় জিনিসে ইন্টারেস্ট নেই, আপনারা শুধু টিআরপি চান। তাই জন্য আপনাদের গরম গরম খবর আর বড় বড় হেডলাইন চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের কাছে যে প্রশ্নের কোনো উত্তর নেই, সেটা আপনাদের সঙ্গে কী করে শেয়ার করব? কাজে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা উঠি, আসছি স্যার। আসছি স্যার। That's all, ladies and gentlemen. Thank you, sir. আপনি আমাকে বারবার ফোন করবেন না। তুমি তো আমায় খবরগুলো দিলে না, তাই আমাকে বিরক্ত করতে হবে। দেখুন, আপনি ভালো আছেন, আমাকেও ভালো থাকতে দিন। আমি আপনার সাথে আর যোগাযোগ রাখতে চাই না। দেখো, তুমি যদি একটু এদিক ওদিক করো, তাহলে তোমার বয়ফ্রেন্ড অনন্ত আর তোমাকে ছাড়বো না। রাখছি। আচ্ছা, তোকে কে থ্রেট দিতে পারে বলতো? আমার যেটা মনে হচ্ছে যে, মানে কি বলবো, একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি যে, যেই মার্ডারটা করে থাকুক না কেন, সে কোনো সাধারণ মানুষ না, শার্প মাইন্ডেড। কি হলো শুনি? হঠাৎ তোকে এত চিন্তাগ্রস্ত লাগছে? রঘুটি ঢোক গিলছিস? ব্যাপারটা কি, ভয় পেয়েছিস? না না, ভয় পাও কেন? ভয় পাসনি? আচ্ছা, এই মক্কেলটা কি তোর কি মনে হয় পায়েল? তোমার একটা ভীষণ খাও, কথা সব কথা তুমি পায়েলকে ডেকে নিয়ে আসে, এইটা না। আরে তোর কটা পরিচিত আছে বল? তারপরে আমার একটা সুন্দরী কচি মেয়ে হতেই পারে। দেখো, আমার পেছনে লাগো, সেটা আমি কিছু কোনোদিন এ করি না। মাঝখানে পায়েলকে, ঠিক আছে, ছাড় ছাড় ছাড়। ফোনটা ধর, ফোন বাজছে। দেখ, হয়তো তোর ফেভারিট পরিচিতারই ফোন। দেখো 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 দেখো, এটা পায়েল। এ তোকে ফোন করছে কেন? দেখি, ধরি। হ্যালো স্যার, কাল যে লোকটা মারা গেছে, তার কল রেকর্ড থেকে পায়েল নামের একটি মেয়েকে ফোন যায় তার নামে। হ্যাঁ স্যার, প্রায় 3 মিনিট মতো কথা হয় তার সাথে। তবে স্যার, ফরেন্সিক রিপোর্টে আমরা তেমন কিছু পাইনি। ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে এসএমএস করুন। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ করছি। ওকে স্যার। তোর সঙ্গে কোনো গোপন কম্বিনেশন চলছে নাকি পুলিশের? না না, কি বলেছি আমি? পুলিশ আমাদের সাইড কাস্ট। হ্যাঁ, লিড রোল দিবি না,
লিড রোল দিবি না ওদের, বুঝলি? তোর কেসটা আমাদের সহযোগিতা কেন নিচ্ছে শুনি? নিজেরা সলভ করতে পারছে না বলে তাই? যা বলি একটু বোঝার চেষ্টা কর। দেখা কি মেসেজ এসছে তোর? আশ্চর্য আমার কি আছে, আমি জানি তো। এই যে বিমলবাবুর ফোনে আগের দিন কার কল এসেছিল? কার কল এসেছিল? ওই পায়েল। যা বলি না একটু বোঝার চেষ্টা করিস। পুলিশ তোকে কি বোঝাবে? হ্যাঁ জানি আমরা সব। চলো বাইরে বাড়ি যেতে হবে। হ্যালো অনন্ত, হ্যাঁ বলো। হ্যাঁ বাইরে দাঁড়িয়েছে। ঠিক আছে আমি আসছি। সমাজটা এসছে কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আসছি। আমি ঘরটা আটকেই আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বলো বলো। হ্যাঁ বলছি যে বিমলকে ফোন করেছিলে? ওর মোবাইলের লাস্ট নাম্বারটা তোমার দেখলাম। ওটা তো আমার একটা রিসার্চের ডকুমেন্ট নেওয়া ছিল, তাই জন্য। রিসার্চের? কেন তোমরা আমাকেও সন্দেহ করছো? না সন্দেহ করছি না। তা একটু একটু করছি বটে। দুঃখ পেল। আমি কি করি বলো? ওকে যদি বাজাতে হয় তাহলে আমাকে তো সবাইকে সন্দেহ করতেই হবে, তোমাকে। হয়তো কেউ তোমাকে ইউজ করছে ওর কাছাকাছি পৌঁছানোর জন্য। তাই তুমি বিশেষ করে একটু সাবধানে থেকো, আর বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করো না। ঠিক আছে, চলো। কিরে, আর কতক্ষণ রেগে থাকবি? রেগে থাকবো কেন? বাহ, তোকে দেখেই বোঝা যাচ্ছে নিজের সংসারটা টিকিয়ে রাখতে পারছে না, আর আমারটা যা তা কথা কেন বলছিস? আমি তোর আর পায়েলের সেফটির কথা ভাবছি, আর তুই আমার সংসারকে টানছিস। দেখি আবার ওই নাম্বারটা। হ্যালো 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 অনন্ত, ওই তোমার পাশের প্রতিবেশী। আর 4 দিন ধরে তোমার সুপার দাদা সমাজ মিত্র আমার পেছনে দৌড়াচ্ছে, তাও শেষ রক্ষাটা হলো না। দেখুন আপনাকে আমি চিনি না, প্রথম কথা। দেখুন একটা জিনিস বুঝতে পারছি যে আপনি আর স্মার্ট নেই, মানে আগের মতন। বাদ বাকি সমস্ত মার্ডারের মতন আপনি যে বিরাট বড় চুতিয়া, বুঝতে পারছেন? আমি হয়তো চালাক, তুমি আর তোমার দাদা তো চালাক। তাহলে ধরো আমায়। কাবাডি কাবাডি কাবাডি। গার্লফ্রেন্ডের বাড়ি যাচ্ছ, রেগে চলে আসছো, এই সব বলো না। কি করতে পারেন না পারেন আমার জানা আছে। যতটা চালাক আপনি নিজেকে ভাবেন ততটা চালাক আপনি নন। তোমার সাথে কাজ দেখা হবে অনন্ত, মনে থাকে জানো? ঠিক 9:24 অ্যাড্রেসটা বললাম যে। অ্যাড্রেস
এই তো ধরতে পারলে না, অ্যাড্রেসটা SMS করছি, কাল সময় মতন তাহলে চলে এসো। চল 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 চল। তুমি একটা কাজ করো, আমাদের দুজনের ফোনে যদি কারো ফোন আসে সেটাকে ট্র্যাক করতে হবে। তুমি শিগগিরই ডিপার্টমেন্টকে বলো যে আমাদের দুজনের ফোন নাম্বার ট্র্যাক করে ওরা যেন ট্র্যাকিং করা শুরু করে, ঠিক আছে? ওকে স্যার, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। দেখো, আমাদের চ্যালেঞ্জ দিয়েছে যে আমাদের সঙ্গে দেখা করবে, তাই ও ওখানে আসবে, আসতে বাধ্য। ও তো আমাদের চ্যালেঞ্জ করেছিল যে আমি আশেপাশেই থাকবো। হ্যালো অনন্ত, একটু নিজের খেয়াল রাখো আর নিজের দাদাকে বোঝাও, আমার ফোন ট্র্যাক করে কোনো লাভ নেই। ঘন ঘন লোকেশন চেঞ্জ করলে তোমারও পুলিশেরই খাটাখাটনি বাড়বে, বুঝলে? SMS-টা পাঠাচ্ছি, চেক করো। আমি ফোন ধরছি। টেক্সট করেছে দেখি। টেক্সট করেছে? ও আচ্ছা আচ্ছা। ও, আমায় সমাজবাবু ধরবে এত সহজে? ঠিক আছে, ধর তাহলে চুকিতকিত খেলি। হ্যাঁ, হতেই হবে, আমার ইনস্টিংক্ট বলছি আশেপাশে কোথাও আছে। এক কাজ করো, শোনো, এইদিকে যে রাস্তাটা যাচ্ছে তুমি এটাকে কভার করো, ঠিক আছে? আর তুমি এক কাজ করো, তুমি এই রাস্তাটা দেখো, ঠিক আছে? আমি অনন্ত এদিকে যাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ চল, কোথাও না কোথাও তো ধরা পড়বি। ওই কেউ যাচ্ছে, চল চল চল। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি পাখা ওড়ে মরিবার পরে বলো কে রে বড়া? তোর পকের পাওয়া।
কোনো কাগজ পেয়েছে কিছু? হ্যাঁ স্যার, এই কাগজটা পাওয়া গেছে। কি লেখা আছে দেখো তো। এই তো সবে শুরু। অনন্তবাবু, আপনার সঙ্গী আপনাকে আর কতদিন বাঁচাবে? এটা ওর ফোন? হ্যাঁ, এই ফোনটাও পাওয়া গেছে। লক না আনলক? আনলক স্যার। আনলক রয়েছে? চেক করো তো লাস্ট কল কোথায় গেছে, কার থেকে এসেছে। স্যার, রেখা নামের একটি মেয়ে ফোন করেছে। দেখো তো কোনো এসএমএস আছে কিনা। কাল সন্ধ্যের মধ্যে 20 লাখ টাকা না পেলে তোকে আজ রাতেই শেষ করে দেব। হোটেল ব্লু, রুম নাম্বার 809 স্যার। মানে লিখেছে? অ্যাড্রেস লিখেছে? হ্যাঁ লিখেছে। কি মানে কি বলেছে? মানে এখানে টাকা নেই, এই অ্যাড্রেসেই পৌঁছতে বলেছে। 20 লাখ টাকা বললো। হোটেল ব্লু, রুম নাম্বার 809। হ্যাঁ স্যার, হ্যাঁ। ডিটেকটিভ সমাজ মিত্র, বলুন। কে কে আপনারা? এই খুনগুলো কেন করছেন আপনি? স্যার আমি তো করিনি। এই মিথ্যে কথা বলবেন না। আমি কাউকে থ্রেটও করিনি। আমি শুধু টাকাটা চেয়েছিলাম, আর সত্যি ওই 20 লাখ টাকাটা আমার। ওটা আমি সত্যি পাই। ওই লোকটার নাম কি? রাজশেখর। রাজশেখরের ব্যাপারে নাকি কেউ কোনো কিছু জিজ্ঞেস করেছে কখনো? না স্যার। শিওর? ওনার ব্যাপারে আমাকে কেন কেউ জিজ্ঞাসা করবে? একটু ভেবে দেখুন না, একটু ভেবে বলুন। দাঁড়ান। হ্যাঁ, একজন জিজ্ঞাসা করেছিল। কে সে? কিরম দেখতে? ফর্সা মতন একজন। বুঝতে পারিনি, অন্ধকার ছিল তো। হতেই পারে, ঠিক আছে। দেখুন তো এই গলাটা চিনতে পারছেন কিনা? আমায় সমাজবাবু ধরবে এত সহজে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, উনি ছিলেন। একটা অ্যাডভাইস, কাউকে না জানিয়ে আপনি কিন্তু শহর থেকে বাইরে যাবেন না, ঠিক আছে? হ্যাঁ। ভাই, নাচ করাটা বন্ধ কর। তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, তবে তোর বাপের অবস্থা তুমি ঠিক করে দিতে পারিস। এবার তুই ভেবে দেখ। আরে রিল্যাক্স ম্যান, কর নাচ কর, চল আমি করি। কর আর কর না।
সিগারেট আছে? হ্যাঁ আছে। মাছে হবে? কেমন আছেন? কি আপনি এখানে? কি চাই, কি চাই আপনার? ওই ভাবলাম একটু মার্ডার খেলি। এসব কি বলছেন কি আপনি? আরে বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। ডোন্ট ইউ নো আই এম অ্যান অনারেবল ডক্টর। হ্যাঁ, আপনি অনারেবল ডক্টর, তাই তো আপনার কাছে এসেছি। আপনি আমার এত উপকার করেছেন, তাই ভাবলাম আমি আপনার একটু উপকার করি। হ্যাঁ হ্যাঁ, যে তিনজন মারা গেছে এরা অত্যন্ত সাধারণ মানের, লাইফস্টাইল খুব সাধারণ। রাজশেখর, বিমল, এদের মধ্যে একজন ছিল একজন মেডিকেল শপে কাজ করতো, আর একজন পুলিশ ডিপার্টমেন্টে ছিল। আর এই যে দুজন মহিলা যে খুন হয়েছে, ওদের ডিটেলস তো পরিষ্কার আমাদের সামনে। দেখ, আমিও খানিকটা বুঝতে পেরেছি যে এদের ক্লাসটা যে একেবারে এলিট ছিল না সেটা বোঝা যাচ্ছে। এদের ভেতরে একজন এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত ছিল, আরেকজন ফ্রিল্যান্সার বলা যায়। এরপরে যে দুটি মেয়ে মারা যায়, এদের ভিতরে একজন ডেলিভারি গার্ল, আরেকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই জায়গায় ব্যাপারটা ঘোলাটে হয়ে যাচ্ছে। মানে ভেবে দেখ, একজন খুন হয়েছে, সে এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত, অন্যজন আবার মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত। মানে দুটো কানেকশনটা কোথায়? হ্যাঁ, আবার যেটা মনে হয় যে এই খুনগুলো করছে পেছনে নিশ্চয়ই কারণ আছে। একটা এটা হতে পারে যে পুলিশকে বিভ্রান্ত করবার জন্য এবং আমাদের বিভ্রান্ত করার জন্য হতে পারে খুনগুলো তাই জন্য করছি। হয়তো এর পেছনে কোনো পার্সোনাল রিভেঞ্জ আছে, থাকতে পারে, যেটা ও লুকিয়ে রেখেছে, যেটা আমরা এখনো ধরতে পারছি না। ভালো পয়েন্ট রেজ করেছি, যেটা কিন্তু খুব যুক্তিসঙ্গত। তা আমাকে যখন থ্রেটটা করেছে তখন লড়াইটা আমাকেই লড়তে হবে। সে তো নিশ্চয়ই। আমি তোর কানেকশনটা তো বোঝার চেষ্টা করছি, মানে তোর কানেকশনটা কোথায় এটাই আমি বোঝার চেষ্টা করছি। শেষ দুজন যে মারা গেছিল তারা 2008 সাল, তারা হসপিটালের সঙ্গে যুক্ত ছিল। তাদের ভেতরে একজন নার্স আর একজন হসপিটালের ম্যানেজার। হ্যাঁ, মানে এদের কানেকশনটা তো ওই একটা হাসপাতালের সঙ্গে। ওই হাসপাতালের সঙ্গে, হ্যাঁ, ওই তো পৈয়ান হাসপাতাল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৈয়ান হাসপাতালের সঙ্গে কানেকশন। তাহলে 2008 সনটা একটা কি বছর হয়ে দাঁড়াচ্ছে, তাই না? তা আমরা যদি তাহলে একটু বোঝার চেষ্টা করি যে 2008 সালে যে কেস দুটো হয়েছে যে হাসপাতালে, যে তার মধ্যে কি মেম্বার্স কারা ছিল এই কেসের সঙ্গে যুক্ত, যদি সেটা দেখার চেষ্টা করিস। ধর 2008 সালে এই পৈয়ান হাসপাতালে গাইনোকোলজি ডিপার্টমেন্টে সার্জন কে ছিল, কোরিলেট করতে পারিস তো? দেখ না। দেখ, স্পেসিফিক্যালি দেখ গাইনোকোলজি ডিপার্টমেন্টের সাথে। তুই দেখাচ্ছি, তুই আমাকে এটা বার করে বল, আমাকে আবার বার করে বল না, ঠিক করে দেখ। ধীরাজ পান্ডে। হ্যাঁ, উনি তো ওনার, হ্যাঁ, মালিক ছিল। আচ্ছা আচ্ছা, দেখ আমি তোকে কেন বলছি, এই কবিতাটা পড়ে দেখ। কবিতাটা পড়।
খুলে পড় কবিতাটা দেখ, এর মধ্যে তুই ক্লু পাবি। দেখছিস এর মধ্যে ইনস্ট্রুমেন্টস এর কথা আছে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস এর কথা আছে এর মধ্যে, তাই না? হ্যাঁ, ডক্টর? এটা ডাক্তার ধীরজ পান্ডে হচ্ছে হাসপাতালের মালিক। হ্যাঁ, ডাক্তারটা খোঁজ, একটা নাম দে আমাকে, একটা নাম দে, খোঁজ তাড়াতাড়ি কর। স্পেসিফিক্যালি কোন ডেট আর কেস সেটা তো আগে বার করতে হবে। তুই 2008 সালে গাইনোকোলজি ডিপার্টমেন্টে কজন সার্জন ছিল সেটা বার কর না। 2008 সালে গাইনোকো ডিপার্টমেন্ট 17 জন। 17 জন ছিল এদের মধ্যে, মনে হচ্ছে যতদিন। তাদের মধ্যে এখন পর্যন্ত কারা রয়েছে, এই বছর কারা রয়েছে দেখ তো। আকাশ পান্ডে, এই একটা নাম বেরিয়েছে তো কানেক্টিং। সে 2008 সালে ছিল, যে সময় ঘটনাগুলো ঘটেছে তিনি গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে চিফ সার্জন ছিলেন, তাই তো? আর তিনি এখনো তার নামটা রয়েছে, তাই তো? ফ্যান্টাস্টিক। তাহলে আমাদের নেক্সট ভিকটিম খুব সম্ভবত আকাশ পান্ডে। চল অ্যাড্রেসটা বার কর, তুই অ্যাড্রেসটা বার কর তাড়াতাড়ি চল। ঠিক আছে, তুই আমি আসছি। হ্যাঁ, তুই যা, রেডিও, আমি আসছি। আকাশ পান্ডে, আকাশ পেয়ে গেছি। আয় চল দেরি করিস না। রোহিত। হ্যালো স্যার। ডক্টর আকাশ পান্ডে খুন হয়েছে, শিগগিরই টিম পাঠাও, পোস্টমর্টম করতে হবে। ওকে স্যার। আপনি তো দারুণ চিনতে পারেন আননোন নাম্বার। আসলে আমার সেপারেটেড ওয়াইফ আমাকে সরাসরি ফোন করে না। শাবাশ, কেমন লাগলো আমার ক্লুটা? শুনুন, এবার নিজের কাছের মানুষকে সামলে রাখুন, না হলে ওটাও রক্ষা করতে পারবেন না। ভয় দেখাচ্ছেন? আসলে আমি মৃত্যুকে ঠিক ভয় পাই না, সামনাসামনি দেখি তো রোজ। সাহসিকতা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তাই তো দেখা হোক না, লড়াই হোক সামনাসামনি। এবার আর অনন্তকে ভয় দেখাবো না, শুধু ভালোবাসবো। কেস জমেছে। বুঝতে তো অনেক কিছুই পারছি, কিন্তু মোটিভটা খুঁজে পাচ্ছি না। এই যেটা বুঝতে আমি পারছি না সেটা হচ্ছে তুই কি করে ইনভলভ, মানে তোর কানেকশনটা কি, তোর পেছনে কেন পড়ে আছে? হ্যাঁ, সেটা আমি নিজেও বুঝতে পারছি না যে আমার সাথে কিসের সম্পর্ক, মানে এটা তাদের সাথে তাদের সম্পর্ক, আমি মাঝখানে কিভাবে ঢুকলাম? এক্স্যাক্টলি, আমি নিজেও বুঝতে পারছি না। না, আমাদের তো এদের কারোর সঙ্গেই কোনো মাখামাখি নেই, এটা তোর কোনো ক্লোজ লোক না থাকতে পারে, কিন্তু আমার তো আছে, তাই না? হ্যাঁ, তোর তো কালের সঙ্গে মাখামাখি আজকেই হওয়ার কথা। পায়েল যে ফোন করে বললো বাবুঘরে তুই ওর সঙ্গে দেখা করতে যাচ্ছিস 7:30 সময় আজকে। ঘড়ি দেখ 7:15 বাজে, তুই এখানে কি করছিস? কোনো কথাই হয়নি।
মানে কি? সকালে কথা হয়েছে আমার। সিরিয়াসলি বলছি, আমার সাথে কোনো কথা হয়নি। বলেছে যে তুই ওকে ডেকেছিস বাবুঘাটে, ওর সাথে 7:15 তুই দেখা করবি বলে, 7:15 না 7:30 দেখা করবি বললো। তার মানে কেউ ফেক মেসেজ করেছে? এটা আমারই বাড়ি ছিল, এরম করে রিয়াক্ট করছো কেন? থাকতে এলাম আজকের রাত, মানে আজকের রাত না, মানে কাল পরশু। কেন তোমার এখানে আসার কি দরকার ছিল তোমার? একটু জল খেয়ে নি তারপরে বলছি। দেখো অনন্তের যে অবস্থা, তাতে আমার মনে হলো যে তুমি একা সবকিছু সামলাতে পারবে না। কোথাকার ডিটেকটিভ, কোথাকার ক্রাইম ফাইটার, সমাজ মিত্র, সালা ইউ আর আ ব্লাডি ফেলিয়ার সালা। ইউ ওয়ান্ট টু ক্রাই? কাঁদতে চাও? কেঁদে নাও, একটু হালকা হয়ে যাবে। কেঁদে নাও, হালকা হয়ে যাবে। আচ্ছা কোন কেসে? সমস্যা নেই বলো তো, সমস্যাহীন তো কোনো কেস হয় না। যতই কেসের বয়স বাড়ে ততই সমস্যা জটিল হয়। কি করবো আমি? পালাবো না তো কি করবো? হ্যাঁ কি করবো আমি? বলো তুমি কি করবো আমি? লড়ার রাস্তা আছে, ঘুরে দাঁড়াবার রাস্তা আছে। ফাইট ব্যাক। Now you're talking like a coward. কে
হবে। এই যে যারা গোটা দেশ জুড়ে এত মানুষ ফুটপাতে থাকে, তাতে কারোর বল ছেড়া যায়, কিচ্ছু এসে যায় না। গোটা সিস্টেমটাই এইভাবে চলছে, কারোর কিচ্ছু এসে যায় না, এইভাবেই চলবে। আগেও চলেছে, এবারও চলবে। তা বলে কি সমাজ এগোবে না? সমাজ চলবে না? চিনতে পারলে না? Oh my God! সত্যি তো? তুমি আবার এসব খাচ্ছ? কি খাচ্ছি? এই যে ভোটে এত দল তো হেরে যাচ্ছে, এই যে ছাপ্পা ভোট দিয়ে গদি কিনছে, তো তাই বলে কি দুর্বলরা পালিয়ে যাচ্ছে? বাকি দলরা কি পালিয়ে যাচ্ছে? না, আমরা কাজ করব না, সমাজের জন্য কিছু করব না। আরে কেউ না কেউ তো ভালো করবে রে বাবা, কেউ না কেউ তো ভালো করবে। তা তুমি খাচ্ছ, তোমার পিছনে আছে, আমি দেখতে পেয়েছি। দেখো, মানে নিরপেক্ষের জিভে রুক্ষতা অনেক বেশি, তার জন্য কোনো ভিত্তি পাবে না। তাই জন্য এই সিস্টেম, এই কেসিএন জোর করে দাবিয়ে রাখতে চেষ্টা করেছিল সমস্তটা, সব সময়। তা বলে তুমি পালিয়ে যাবে সমাজ? বিশ্বাস করো আমি সাধারণ মানুষের মতো তোমার মধ্যে অনেক ইমোশনস আছে, তুমিও সাধারণ মানুষের মতোই ভাবো। সবার মতো তোমারও কষ্ট হয়, আমি জানি কষ্ট হবেই, কিন্তু এই সমস্যা থেকে তোমাকেই বেরোতে হবে। এই যে রক্তমাখা এরকম একটা সমাজের গালে তোমাকে চোর কষিয়ে মারতে হবে, তুমি সমাজ হয়েই পারবে সেটা। এই ক্ষতবিক্ষত জঙ্গলে তোমাকে নিজের পথটা নিজেকেই খুঁজে বার করতে হবে সমাজ। হাতরে হাতরে তোমাকে নিজের পথটা নিজেকেই খুঁজে বার করতে হবে। ঘুরে দাঁড়াতে হবে সোনা, তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে। নাটক শেষ হওয়ার আগে এক্সিট করছো তুমি? এসো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। I know you can do it. চলো, বন্ধু হলাম শেষে। থ্যাঙ্কস নিকি।
ডিটেকটিভ সমাজ মিত্র? আমায় বাঁচান স্যার, আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার, আমি ওদের মারতে চাইনি স্যার। অতগুলো খুন করে ন্যাকাম করছিস? অন্য কারোর নাম নকল করে থ্রেট করছিস? না না স্যার, না, আমি সব পয়সার জন্য করেছি স্যার। আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। আমি পয়সা নেশে পাগল হয়ে গেছিলাম স্যার। এতগুলো নিষ্পাপ প্রাণ শেষ করে শোকাচ্ছিস কামনার গাছ। তোরা বাঙালির জাতকে চিনি না, একবার পেছনে পড়ে গেলে না ল্যাং তো করে ছাড়ি আমরা। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। ইউনিয়ন হসপিটালের কর্মকর্তা অর্থাৎ ওনার ধীরাজ পান্ডে কাল সুইসাইড করে মারা যান। এই সন্দেহজনক মৃত্যুতে সাধারণ মানুষ এবং হসপিটালের সাথে যুক্ত কর্মীরা আজ গভীরভাবে শোকাহত। Thank you so much, Ramaj. And this is for you. কিছু কিছু কথা তো রাখতে হয় স্যার। আসছি। আজ আমি মোটামুটি সুস্থ। আমরা এই বাড়িতে একসঙ্গে আছি প্রায় 6 মাস, প্রায় 6 মাস হলো। যদি আমি সম্পূর্ণ সুস্থ নই, সমাজদা বলেছে এই সময় কোনো কাজ নেবে না, নেয়ও নি। যতক্ষণ আমি পুরোপুরি সুস্থ হব ততদিন পর্যন্ত কোনো কাজ নেবে না। একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না এখনো, রহস্যটা কিছুতেই বুঝতে পারছি না যে ধীরাজ পান্ডে কি করে কেমন করে খুনগুলো করলো। সমাজদা বলেছে আমাকে সমস্ত কাহিনী শোনাবে। সমাজদা, এই সমাজদা এসো না। আসছি রে দাদা। সিগারেট শেষ হয়ে গেছে সালা, একটাও সিগারেট নেই বাড়িতে। খুঁজে পেতে একটা পেলাম। এটা কি নেছি? ওয়াইন। সালা কি ব্যাপার বল? এর বিনিময়ে আমি কিছু জানতে চাইবো। অবশ্য তুমি কথা দিয়েছিলে যে জানাবে। জিজ্ঞেস করো বাবু, জিজ্ঞেস করো। ধীরাজ পান্ডে ব্যাপারটা কি? দেখ, কিছু ঘটনা তো তুই জানিস, একটা ঘটনা তুই জানিস না। আমি তোর সাথে শেয়ার করতে পারি, কিন্তু তোকে কথা দিতে হবে যে এই ফ্যাক্টটা তোর পেট থেকে বেরোবে না। ওকে, কথা দিচ্ছিস? হ্যাঁ, এটা খুবই সেন্সিটিভ ব্যাপার। দেখ, এটা নিয়ে আমি যে প্রাউড তা নয়, বুঝছিস তো, কিন্তু ব্যাপারটা এমন শেপ নিয়েছে যে পুরোটাই আমার কন্ট্রোলে পাইনি। ওই হাসপাতাল নয়, সেখানে বাচ্চা পাচারের কেস হতো, বেশ অনেক বছর ধরে চলছিল। আচ্ছা, নির্বিঘ্নে চলছিল, কেউ জানতো না। প্রত্যেকটা ভিকটিমই হাসপাতালের সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে। কোথাও না কোথাও 2008 সনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে আমি ঢুকে পড়ি। 2008 সনে কিছু হয়েছিল যেটা ইম্প্যাক্ট করেছিল এই ভিকটিমদের জীবন। আসলে ধীরাজ পান্ডে এই হাসপাতাল থেকে বাচ্চা পাচারের বিজনেস করত, অর্গান স্মাগলিং, নানান রকম ভয়ঙ্কর জিনিস। 2008 সনেও অনেকগুলো বাচ্চা পাচার করা হয়েছিল।
তার মধ্যে একটা বাচ্চা পাচার করতে গিয়ে সমস্ত কেস উল্টো হয়ে যায়। আসতে পারি স্যার? হ্যাঁ এসো শোনো, বসো। হ্যাঁ স্যার। কাল যে বাচ্চাগুলোকে ট্রান্সফার করা হয়েছে তারা সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আর যে লোকটা খুব চেঁচামেচি করছিল তাকে আটাও। ওকে স্যার। আর সিসিটিভি ক্যামেরার যত ফুটেজ আছে সব ডিলিট করে দাও। ঠিক আছে স্যার। যত পয়সা লাগে লাগুক, কিন্তু একটাও ফুটেজ যাতে না থাকে। ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আর আকাশ কোথায়? আকাশ? ইয়েস স্যার। আকাশ, তুমি কিন্তু ফ্রন্টে থাকবে না, কারণ কাল যে বাচ্চাটাকে সরানো হয়েছে সে খুব ক্রিটিক্যাল। তাকে আজই ডিসচার্জ করে দিতে বলো, যাতে কোনো সমস্যা না হয়। ওকে স্যার। আর রিসেপশনে যারা ছিল তাদের বাড়ি চলে যেতে বলো। ওকে স্যার। অন্য কাউকে ডিপ্লয় করে দাও ওখানে। শিওর। পুলিশকে আমি সামলে নেব। যাও। হ্যাঁ, আমি ধীরাজ বলছি। স্যার। কাল হয়তো তোমার কাছে একটা নতুন কেস যাবে। স্যার। সামলে নিও। ওকে স্যার। 50 পেটি তোমার বাড়িতে আজ রাতেই পৌঁছে যাবে। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, রাখছি স্যার। এই বাচ্চার মাকে হাসপাতাল পাগল ঘোষিত করে, বাচ্চার বাবা সুইসাইড করে। এইখানে কেসটা ঘুরে যায়, কেননা ওরা যে ছেলেটার বাচ্চাকে পাচার করল সে ছেলেটার কেউ নয়, আমাদের প্রাক্তন পুলিশ কমিশনারের নিজের ছেলে। তোমার সাহস কি করে হলো এই মেয়েটার সাথে বিয়ে করবার? এখানে গল্প শেষ হচ্ছে না। বলতো অনন্ত, এই বিকি কি করে খবরগুলো পেত? সব জানেন? সত্যি জানি না, আমি জানি না, আমি সত্যি জানি না। নামগুলো বলুন। আপনি শান্ত হন, আমি বলছি সব কটা নাম। দেখুন, এই হসপিটালের মালিক ধীরাজ পান্ডে। উনি এই আসল বিষয়গুলো পুরোটা ঘটিয়েছেন। আমরা সত্যি এর মধ্যে কেউ জড়িত নই। রাজশেখর আপনাদের ডিপার্টমেন্টেরই একজন মানুষ, আর সেই এই কাজগুলো তাকে সাহায্য করেছিল। এবার আসি মোদ্দা কথা। ওর একটা যমজ ভাই ছিল, আছে। ভেবেছিলাম রে বাবা মেনে যাবে, সেটাও হলো না। ভাই খুব টেনশনে আছি রে ভাই, খুব টেনশনে আছি। তুই বাবাকে নিয়ে কোনো টেনশন করিস না, আমি সামলে নেব। তুই চিন্তা করিস না ভাই, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, তোর সাথে আমি আছি। টেনশন মেনশন করিস না, তুই শুধু বৌদিকে ভালো করে সংসার কর। আর কিছু দরকার হলে আমাকে ফোন করিস, একদম হেজিটেশন করিস না, ঠিক আছে? আজ আমি আসি।
কমিশনার সাহেব এটা বুঝেছিলেন যে সিস্টেমে থেকে এই কেসটা সলভ করা যাবে না এবং ধীরজ পান্ডে এবং বাকিদের শাস্তি দেওয়া যাবে না। কাজেই ওই শাস্তি দেওয়ার ভার নিজে এবং নিজের ছেলে বুঝলি? ঢোকানো হয় কেসটাকে ঘোরানোর জন্যে, কিন্তু আমরা সত্যের কাছে পৌঁছে যাই, ধীরজ পান্ডের কাছে। ব্যাস মোটামুটি করে জটটা খুলে যায়। এই আদিত্যকেও কোনো না কোনোভাবে আমি চিনে ফেলি, বুঝলি? এই দুয়ে দুয়ে যে 5 হয়েছে ব্যাপারটা, এটা আমি বুঝে ফেলি। ইনক্লুডিং আই এম সরি পায়েলও যুক্ত ছিল। পায়েল? হ্যাঁ। কাজে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই কেসটার মধ্যে অনেক রকম কমপ্লিকেশনস, অনেক রকম ডার্ক সিক্রেটস জড়িয়ে আছে। সমাজ, একটা কথা বলতে আজকে আমি তোমাকে এখানে ডেকেছি। কাল আমার রিটায়ারমেন্ট, আর যেহেতু আমি তোমাকে ভালো করে চিনি, আমি জানি যে এই কেসটা তোমার থেকে ভালো আর কেউ হ্যান্ডেল করতে পারবে না। একটু বলে বলবেন স্যার? এই খুনগুলো আমার ছেলে আদিত্য দেবনাথ করেছে। ওরা আর তুমি তো জানো সমস্ত প্ল্যানিংটা আমার। তুমি যদি শাস্তি দিতে চাও তাহলে আমাকে দিও। আসলে ওভার কনফিডেন্সটা ঠিক ভালো নয়। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যে সব খুনগুলো ধীরজ পান্ডে করেছে, তাই তো? আমি ইনভেস্টিগেট করে ব্যাপারটা বুঝতে পেরেছি, সেটা আমি পুলিশের সঙ্গে শেয়ার করেছি। ধীরজ পান্ডে সেটা জানতে পেরে ভয় খেয়ে গেছে, গিল্টি ফিল করেছে, এবং তারপর সে সুসাইড করেছে। এটাই গিয়ে দাঁড়াবে ব্রেকিং নিউজ।
তো আমার কাজ প্রায় হলো। আসি। হ্যাপি রিটায়ারমেন্ট স্যার। থ্যাংক ইউ। সাচ ইজ লাইফ। তুই একটা কাজ করিস, এখন থেকে একটু কেয়ারফুল থাকিস। মানে এই যে 10 দিনের মাথায় প্রেম করে বসিস না, বুঝলি? মানে আমি এটা বলছি না যে তুই যাকে প্রেম করবি এরপরে সেও বাচ্চা পাচার কিংবা কোনো অর্গান স্পান্ডিং এ জড়িত থাকবে, কিন্তু 10 দিনে প্রেমকে ঠিক বুঝে শুনে যাচাই করে, বুঝলি তো, যাতে নেক্সট কেসেতে আমরা যেন মানে এই পার্সন ধাক্কাটা দেখাই। পারলাম না, ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারলাম না। পার্সোনাল ইমোশনস যাই হোক না কেন, আমি জাস্টিসের মানে পদে পদে নিজের মতো করে বদলাতে পারবো না। বাচ্চা পাচার করা, অর্গান স্মাগলিং করা ইলিগাল কাজ, আমরা সবাই জানি। কিন্তু ল এর ঊর্ধ্বে উঠে ট্রায়ালের বাইরে গিয়ে একের পর এক মানুষজনকে খুন করা, সেটাও তো ইলিগাল। আমি তা কি করে সাপোর্ট করি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।